সালে আমরা দেখেছি দিদির অনুপ্রেরণায় পুজো হয়েছিল, কি বলবেন? যা আবার তাই হয়, এই বাংলায় তো সবই অনুপ্রেরণা। দিদির ছবি টাঙিয়েছিল কোন পুজো কমিটি করেছিল? কোনো পূজা কমিটি বা কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এই যে আমার ছবিটা টাঙানো আছে, এটা আমি নিজের মন থেকে মেনে নিতে পারি না। আমি জানি না ফ্লেক্সটা ছবি থাকবে কেন। মা দুর্গা আমাদের সকলের দেবী দুর্গা। এখানে কোনো ব্যক্তি বিশেষ, কোনো জনপ্রতিনিধির ছবি না থাকাটাই সব থেকে শ্রেয়। আমরা সকলে মিলে আনন্দ উৎসব করব। এই পূজাকে আমরা হেরিটেজ পূজা করার একটা পরিকল্পনা এই পূজা কমিটি বিশেষ করে সবাইয়ের নেতৃত্বে যেভাবে 24 সালে অগ্রণী ভূমিকা নিয়েছিল, পরবর্তীতে আমাদের এখানকার সকলে, এখানে পার্টির কোনো পূজা না। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে সকলের জনপ্রতিনিধি। আমাকে যেখানে যে অনুষ্ঠানে ডাকা হবে, একজন জনপ্রতিনিধি হিসাবে তার ডাকে আমি সাড়া দেব। না, পূজা হবে। পূজা একার নয়, পূজা কোনো দলীয় নয়, পূজা কোনো মাথার সিঁদুর নয় যে আমি নিজে লাগালাম নিজে লাগাবো। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমি রয়েছি রানাঘাট কামালপুরে, যে কামালপুর নিয়ে এত আলোচনা, এত বিতর্ক। 2024 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল দুর্গাপুজো, 2025 সালে কোনো রকমভাবে হয়েছিল এখানকার পুজো। এখন সময় বদলেছে, সরকার বদলেছে। আজ রয়েছে কামালপুরের খুঁটি পুজো। কীভাবে খুঁটি পুজো সুসম্পূর্ণ হয়, কিভাবে তারা আয়োজন করে, এবছরের থিমই বা কী রয়েছে, আদৌ কি পুজো বিশ্বের দরবারে যাবে কি যাবে না, তা নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। আজ এখানে উপস্থিত থাকছেন আমাদের এখানকার বিধায়ক অসীম বিশ্বাস এবং তার অনুগামীরা। পুজো কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করব তাদের থিম কি রয়েছে, তাদের পুজো নিয়ে বিশেষ কি ভাবনা রয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। ডাঙ্কা বাজিয়ে একের পর এক মতুয়া দল অংশগ্রহণ করছে কামালপুরেতে খুঁটি পুজোতে। গোটা কামালপুর জুড়ে এখন উৎসবের আমেজ। রাস্তার দু সাইড দিয়ে প্রচুর দোকান বসে গিয়েছে আর গ্রামের মানুষ একে একে আসা শুরু করে দিয়েছে। আজ রয়েছে কামালপুরের খুঁটি পুজো। 2024 সালে বন্ধ হয়েছিল দুর্গাপুজো, 2025 সালে কোনো রকমভাবে পুজো। আজ রয়েছে কামালপুরের খুঁটি পুজো, কি বলবে দাদা? শুরুটা আমি দাদাকেই বলছি, শুরুটা করুক। পুজো তো দেখো, তাও আমি একটু বলে দিই, এখানে পরিচয় করাই। দাদা সাংগঠনিক জেলার আছে, হিন্দু সংগঠনের নেতৃত্ব আছে, এখানে সবাই আছে। কামালপুরে বিগত 24 সাল থেকে এ কাহিনী সারা ভারতবর্ষের লোক জানে। যেভাবে একটা সরকার একটা গ্রামের পুজোকে যেভাবে বিগত দিনে নষ্ট করেছে, সেটা শুধু সারা বিশ্ববাসী দেখেনি, মানে শুধু কামালপুরবাসী না, সারা বিশ্ববাসী দেখেছে কি পরিস্থিতি করেছে। তো সেই জায়গায় একটা পুজো নিয়ে একটা যে সিন্ডিকেট চালাতো বিগত সরকার, তো সেই জায়গাটা যেভাবে নষ্ট করেছে, কামালপুরের একটা মানে যতটা ক্ষতি করা যায় সেটা করেছে। তো এবছর নতুন সরকার এসছে, হিন্দুত্বের সরকার। পুজোতে কোনো আপত্তি নেই, সমস্ত পুজো সবাইকে মানে প্রশাসন এবং নেতৃত্বের সমস্ত কিছু সহযোগিতা নিয়ে পুজো এবছর হচ্ছে। এবছর পুজোর উৎসব হচ্ছে কামালপুরে। এবার পুজোর থিম কি রয়েছে? থিমটা বলছি আমরা, থিমটা 112খানা প্রতিমা তৈরি হচ্ছে, বিভিন্ন বৈচিত্র্যময়। থিমটা আমরা কিছু সময় বাদে শিল্পীরা আসলে একসাথে বলে দেবো। এই মুহূর্তে থিমটা হচ্ছে 112টা, যেহেতু 112 ফুটের দুর্গা সরকারিভাবে কামালপুর কখনোই সেই স্বীকৃতি পায়নি, যার কারণে এবছর 112খানা প্রতিমা পুজো করে এবছর উৎসব পালন করবে কামালপুর। এবার আমি দাদাদের বলছি, আর একটা যেখানে বিশেষ আমরা ঘোষণা করতে চাইছি, আমাদের এই দাদারা আছে দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টা। দেখো, একটা বিভিন্ন জায়গায় নামের তো একটা পরিবর্তন সব জায়গায় আসছে। তো আমরাও সবার কাছে আবেদন করব, সবার কাছে বলতে এখানে আজকে বিশেষ করে বিধায়ক আমাদের এখানে আসবেন, বিধায়কের কাছে আবেদন করব কামালপুর যাতে কমলপুর হয়। কারণ এত বড় দুর্গা পুজো নিয়ে যে পরিস্থিতি আসছে, এত সংঘর্ষের মধ্যে দিয়ে, এটা সারা বিশ্ববাসী জানে। তো কামালপুরটা আমরা আর চাইছি না, এটা কমলপুর যাতে হয় সেই পরিস্থিতি। তারপরে দাদা বলবে কিভাবে কি করা যায়, সেটা সেই প্রস্তাবনায় সবাই সমর্থন করবে। আর বিশেষ করে এই দাদা বলবে যেটি সংঘর্ষ করছে কমলপুরটা করার জন্যে, সেটা প্রশাসনিকভাবে যাতে সমস্ত জায়গাটা হয়, তার জন্য আমরা একটা প্রশাসনের কাছে আবেদনও করব। এবার দাদা বলো। আমরা দীর্ঘদিন ধরেই এই কামালপুর যেটাতে একটা মুসলিম শব্দ, আর যেহেতু হিন্দুত্ববাদী আমরা সব, তাই জন্য কামালপুরটাকে কমলপুর করার চেষ্টা আমরা সচেষ্ট হয়েছি।
এটা আমরা দীর্ঘ 3 বছর ধরে চেষ্টা করছি নিজেদের ভিতরে। নিজেরা আমরা সব জায়গায় যেখানে লিখি কমলপুরই লিখি। আমাদের হিন্দু সম্মেলন যেটা হলো সেখানে আমরা কমলপুরই লিখেছিলাম। তাই পুজো কমিটির কাছে আমাদের আবেদন ছিল যে কামালপুরটাকে বদলে কমলপুর করতে হবে এবং কমলপুর নামে যাতে এটা পরিচিতি পায় সেটা ব্যবস্থা করা। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন তো অবশ্যই জানাবো, যেখানে যেখানে জানানো দরকার ডিএম থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে। আগামী দিনে এটা কমলপুর নামে পরিচিত হবে। কামালপুর নাম আমরা কেউ বলবো না, কমলপুরই যেটা হয়। আর আপনারাও সেটা একটুখানি ব্যবস্থা আমি করবেন। বলছি যে আপনারাও কমলপুরই বলবেন। গত বছর এই 2 বছর যখন হচ্ছিল তখন কিন্তু র্যান্ডাম তোমাদের সোশ্যাল মিডিয়ায় যত সব জায়গায় কমেন্ট একই আসছিল, কামালপুরের নামটা বদলে কমলপুর করা হোক। তো তাদেরও সবার আমরা মান্যতা দিয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন করব যাতে এটা প্রশাসনিকভাবেই কমলপুর তৈরি হয়। একদম। এবার দাদা কিছু বলুক। 2024-এ আপনি হয়তো জেনে থাকবেন 2024-এ একটা ঠাকুর যেটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছিলো, তারপর পুজো বন্ধ হয়ে যায়। 2025-এ আমরা দেখেছিলাম যে ঠাকুর উপরে তোলা হয়ে গেছিলো, তারপরে আবার ক্রেন দিয়ে নিচে নামানো হয়। অবশেষে 2026-এ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সরকার রয়েছে অর্থাৎ আমাদের বিজেপি সরকারের উপস্থিতিতে বর্তমানের যে পুজো সেটা হচ্ছে সম্পূর্ণ হতে চলেছে। তার আজকে খুঁটি পুজো, কী বলবেন? দেখুন, আপনারা সর্বপ্রথম ধন্যবাদ জানাতে হবে যারা আমাদের সামনে ইউটিউব চ্যানেলের আপনারা আছেন। আপনাদের মাধ্যমেই প্রচার পেয়েছিল যে একাধিকভাবে পূজা কমিটির উপর যেভাবে বাধা নেমে এসেছিল, এটা শুধু পূজা কমিটির বাধা নয়, এটা হিন্দু জাতির কাছে বাধা, সারা পশ্চিমবাংলা নয় ভারতবাসীর কাছে বাধা ছিল। আর সারা ভারতবাসী আমাদের যে দুর্গা উৎসব ভারতবর্ষের মানুষের কাছে বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব, আর সেই উৎসবকে নিয়ে এই যে কমলপুরের যে 24 এবং 25-এর যে বিভিন্ন প্রশাসনিক হেনস্থা, সেই হেনস্থার যে শিকার হতে হয়েছিল, তাতে ভারতবর্ষের যত হিন্দু সনাতনীরা আছে সবাই সেখানে দুঃখিত ছিল। এবং রাজ্যে যে সরকার চলছিল তৃণমূল কংগ্রেসের সরকারের যে একাত্ম মনোভাব ছিল শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য এই কমলপুরের এই ঠাকুর যাতে এখানে ঠিকমতো না হয়, একাধিক প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার সেখান থেকে বলেছে যে এখানে গাড়ি আসা বাধা হবে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে মানুষ আসতে পারবে না, ঠাকুর বেঁধে যাবে, বিভিন্ন রকমভাবে হয়রানি, প্রশাসনিক যত রকম হয়রানি করার রাজ্য সরকার তখন তৃণমূল কংগ্রেসের সরকার করেছে। তৃণমূল কংগ্রেসের সরকার চেয়েছিল শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করার জন্যে, যাতে করে আমরা দেখাবো যে না আমরা ওই পূজাকে বন্ধ করছি, মানে হিন্দুদেরকে ছোট করে মুসলিমদেরকে শুধু খুশি করার জন্য, আর কিছু নয়। তারপরে তো এখন পূজা হবে আমরা যেমনভাবে চাইবো, আপনারা এলাকার কমিটি যারা যেভাবে চাইবে সেইভাবে পূজা হবে। এখানে কোনো বাধা থাকবে না, সরকারের কোনো বাধা থাকবে না, এলাকার মানুষের কোনো বাধা থাকবে না। যারা আপনারা প্রচার মাধ্যমে আছেন সারা ভারতবর্ষের মানুষ এখানে খুশি থাকবে। যে তাদের আক্ষেপ ছিল যে আমরা কেন সেই বড় প্রতিমা দেখতে পেলাম না, সেখানে কেন হাজার বাধা, তার জন্য সবার মনের দুঃখ যন্ত্রণা জন্যেই আজ পশ্চিমবাংলা থেকে এই অপদার্থ সরকারকে বিদায় দিয়েছে। এবং বিদায় দেওয়ার এটাও কারণ যে হিন্দুদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে একাধিক বাধা সৃষ্টি করেছিল, তার জন্যই কিন্তু আজ বিদায় নিতে হয়েছে। পশ্চিম বাংলা থেকে সকল সনাতনীরা এক হয়েছে এবং এই অপদার্থ সরকারকে বিদায় করেছে। এবার একটা তোমাদের বলি যে জিনিসটা, যেটা একটা দেখো, আজকে কামালপুর কিন্তু প্রথম শুরু করেছিল বড় মূর্তির ক্ষেত্রে। বড় মূর্তির যে একটা চাহিদা আছে সেটা সবাই জানে। আজকে দেখো কলকাতার বুকে 60 ফুটের একটা মূর্তি তৈরি হচ্ছে, আমাদের এই সরকারই এসে করছে। আজকে দেখো বাংলাদেশে, আজকে এই কথা না বলে পারছি না, বাংলাদেশেও কিন্তু এই অনুপ্রেরণাতেই বড় রাম মূর্তি তৈরি হচ্ছিল। আজকে দেখো বাংলাদেশে বাধা এসছে, ওটা যেহেতু একটা মুসলিমের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, তো সেটাকে যদি ওয়েস্ট বেঙ্গল চিন্তা করা হয় তো বিগত 2 বছর আগে ঠিক সেম পরিস্থিতি বিগত সরকার এখানে তৈরি করেছে, যেটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল। এই জায়গা থেকেই আমাদের আপত্তি ছিল যে বারবার করে যে এই একটা মানে কি বলবো, মানে আগে মুখ খোলা যায়নি, সেটা সবাই জানো যে তোমরা ছিলে প্রতিটা টাইমে, যেভাবে পুলিশ প্রশাসনের নজরবন্দিতে নামাতে হয়েছে, ওঠাতে হয়েছে, সমস্ত জিনিসটাই ওনাদের তত্ত্বাবধানে হয়েছে। তোমরা সমস্তটারই সাক্ষী। কিন্তু তখন মুখ খুলতে গেলে অনেক কিছু ব্যাপার থাকতো, এখন সবাই স্বাধীন, সবাই মুখ খুলতে পারবে। প্রতিবাদটা কিন্তু কামালপুর থেকেই উঠেছিল। এখন নানা বড় বড় কলকাতার পুজো কমিটিরা বলছে একটা পুজোকে যেভাবে বিজনেসে তৈরি করেছিল বিভিন্নভাবে, তো ওরা সেই এটা আমি লাস্ট হব যে কাটমানি যেত পুজোর থেকে, সেই গল্পটা ওদেরই রিজু দত্ত বলছে সুমিতকে, ও কাটমানি যেত ওদের পার্টি ফান্ডে পুজোর থেকে। তো এর থেকে লজ্জার
এই ওয়েস্ট বেঙ্গলে আর নেই। আর যারা হচ্ছে ইন্দ্রনীল সেনের ওয়াইফ, যিনি ছিলেন ওই মাসা আর্টের মাথা হয়ে, যারা 22টা পুজোকে টোটাল সমস্ত বিশ্বের দরবারে দেখানোর প্ল্যান করেছিল 4 থেকে 5,000 টাকা পার হেড করে, মানে টিকিট কাটিয়ে বিশ্বের দরবারে বাংলাকে উনি উত্থানে নিয়ে যায়নি, লজ্জায় নাক কাটিয়েছে, লজ্জায় নাক কাটিয়েছে। সব থেকে বড় ব্যাপার এটাই যে মানুষকে বলা হয়েছে আমরা ইউনেস্কো করেছি, আমরা এটা করেছি, আদতে টোটালটাই উনি ভাওতা দিয়েছেন এবং মানুষের মানে বিশ্ববাসীর কাছে বাঙালিকে লজ্জার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। লাস্ট একটা জিনিস আপনার কাছে একটু জানার চেষ্টা করবো, 2025-এ যেই সময় ঠাকুর ওপরে ওঠানো হয়েছিল, তারপরে আমরা দেখেছিলাম ক্রেন দিয়ে যেদিন নামানো হচ্ছিল, সেদিন এখানে যত সোশ্যাল মিডিয়া হোক, নিউজ চ্যানেল হোক, যারা উপস্থিত ছিল তারা সেই জিনিসটা তুলে ধরতে চেয়েছিল যে ক্রেন দিয়ে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য না, ক্রেন দিয়ে এমনি হচ্ছে জোরপূর্বক নামানো হচ্ছিল, কিন্তু তখন বারবার এটার প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, কারণ তোমাদের তখন দেওয়া যায়নি। তোমরা জানো যে এখানে স্বয়ং ডিএসপি উপস্থিত থেকে যেভাবে এখানে পরিচালনা করেছে, টোটাল আমার বোধহয় ড্রেসও এরকম ছিল না, টোটালটা যেভাবে স্ক্রিপ্ট লিখে দিয়ে যেভাবে মানুষকে বলতে বলা হয়েছে, সেটাকে বলতে বাধ্য হয়েছে। সেটা জানো যে আগের সরকার কি করেছে, ওটাকে বলা হয়েছে টেকনিক্যালি, আসলে টেকনিক্যালি না, ওটাকে ঠাকুর নামানোর জন্য নবান্ন থেকে ফোন এসেছিল, যেটা বারবার করে যেই ঘটনাগুলো পরে এক সময় বসো পুরো টোটাল ঘটনাটা তোমরা জানতে পারবে। একটা গিনিস বুক করা যাবে না। এটা মূল ছিল হচ্ছে আগের সরকারের যিনি ছিলেন তিনি হচ্ছে নিজেকে ছাড়া অন্য কাউকে চিনতেন না। উনি ইউনেস্কো করতে গেছিলেন কার্নিভালটাকে, যেহেতু কামালপুরের গ্রামের পুজোটা 24 সাল থেকে একটা অন্যরকম হয়েছিল, আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপ্লাই করেছিলাম, তখন ওটাকে যে কোনো মূল্যে গ্রামের পুজোটাকে গিনিস বুক থেকে নাম আউট করতে, কারণ কি বিগত সিএম 500 কোটি টাকা পুজোয় খরচা করতো, এটাই হচ্ছে বলা হয়েছিল। যদি ওনার ইউনেস্কো না হয় 26-এর ভোটে ওনার খুব অসুবিধা হয়ে যাবে, ওই কারণে একটা গ্রামে যদি গিনিস বুক হয় তাহলে ওটাকে করতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে ওটাকে উইথড্রল আছে, সমস্ত কিছু দেখাবো আমি পরে, আছে ওই প্রুফগুলো সমস্ত কিছু, যেভাবে বসিয়ে গিনিস বুক থেকে নাম উইথড্র করা থেকে কালীঘাটে জমা দেওয়া থেকে, তারপরেও 70 ফুটের পারমিশন দেওয়ার পরও সেই পারমিশন কেড়ে নিয়ে ঠাকুর নামানো। লাস্ট কি পারমিশন দিয়েছিল, যেটা বলেছিল ও যেহেতু ঠাকুর করেছে, ওর যদি ওখানে কোনো দুর্ঘটনা ঘটে ওর দায়িত্বে পুজো করতে হবে। তার মানে আমি সেই দায়িত্ব সই করে এই পুজোকে যতটুকু পেরেছিলাম তখন করেছিলাম, কিন্তু মানে এত অপদার্থ একটা সরকার যেটা ছিল, এটা বললে পরে তোমাদের এটা ইতিহাস হবে, সবাই বাইরে মুখ খুলছে, এত নিকৃষ্ট মনে কামালপুর একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, তার সাথে যেটা করেছে সেটা মুখের ভাষায় আসে না, এটা অন্যরকম ব্যাপার। এই বছর যে থিম হচ্ছে সবাইকে আসতে বলছেন তো? এই বছর এটাও একটা বিশ্ব রেকর্ডই আমি বলবো, কারণ হচ্ছে এক জায়গায় বলছি উৎসব হবে কামালপুরে, এক জায়গায় 112টা ভিন্ন রূপী মা এখানে আসছে, থিমের উপর আসছে, এবং সেটা আসছে, আমি থিমটা সবাইকেই কিছু সময় বাদে দিয়ে দেবো। তো থিমটার আমি একটু তাও হালকা করে বলে দিই তোমাদের, থিমটা যেটা আসবে আমাদের, আমি একটু বলি, গর্ভগুহার অন্তরালে আদি শক্তি অনন্ত রূপ, গর্ভগুহার অন্তরালে আদি শক্তির অনন্ত রূপ। এখানে আমাদের একটা পরে আমরা যে ভিডিওটা দেখে হচ্ছে, ছোট ভিডিও আছে, শর্ট ভিডিও, এটা তোমাদের দিয়ে দেবো, এটা বুঝতে পারবে। এবছর কামালপুরে টোটাল সব থেকে বড়, আমরা কমলপুর যেহেতু উপস্থাপনা দিয়েছি, কমলপুরে সব থেকে বড় সাইজে যদি বলো 1200 ফুট হেঁটে এই ঠাকুরটা দেখতে হবে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রানাঘাট উত্তর পূর্ব বিধায়ক অসীম বিশ্বাস। ভবতু কল্যাণ আরোগ্যং পুষ্টিবর্ধনম আত্মতত্ত্ব প্রবোধায় জ্যোতিরূপ নমস্তুতে হে দীপ জ্যোতিরূপস্তং কর্মসাক্ষিণ বিঘ্নকৃত যাবৎ কর্ম সমাপ্তি সাত তাবত্তং সুস্থিরা ভব নমঃ শুভং ভবতু কল্যাণ আরোগ্যং পুষ্টিবর্ধনম নমঃ সর্ববিঘ্ন নাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয়পুত্রায় বক্রতুণ্ডায় নমো নমঃ নমঃ বিঘ্ননাশায় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। একবারে উলধ্বনি শঙ্করধ্বনি। জয় মা, জয় মা।
বৃহস্পতির হাত স্যার, আপনি 2024 সালে এখানে এসেছিলেন যখন পুজো হচ্ছিল, আমরা দেখেছিলাম বারবার আপনি এসেছিলেন 2024 সালে, কিন্তু যখন 90% কাজ প্রায় কমপ্লিট হলো তখন পুজো বন্ধ করে দেওয়া হলো। 2025-এও আপনি জেনে থাকবেন যে পুজো হচ্ছে করার পর, ঠাকুর পুরো রেডি করার পর ক্রেন দিয়ে হচ্ছে নামানো হলো, কি বলবেন? আর 2026-এ তো পরিবর্তন হলো, অবশেষে দেখতে পাচ্ছি খুঁটি পুজো হলো আজকের দিনে। বিষয়টা হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটেছিল 2024 সালে। কামালপুর অঞ্চলের অভ্যন্তরে একটা ঐতিহাসিক যে দুর্গা প্রতিমা, সর্বোচ্চ 112 ফুট পর্যন্ত যে প্রতিমা তৈরি করার যে প্রয়াস চালিয়েছিল এখানকার পূজা কমিটির সমস্ত স্তরের কার্যকর্তাবৃন্দ এবং কামালপুর অঞ্চলের মানুষের মধ্যে একটা আবেগ জড়িত ছিল, একটা প্রশাসনিক বাধা ছিল। তখনকার সময় সরকার সেইভাবে মানুষের ভাবাবেগকে আঘাত দিয়ে এই এলাকার হাজারো হাজারো মানুষের সেদিন চোখের জল পড়েছিল। আমি নিজে বিধায়ক হিসেবে এসেছিলাম, বারংবার চেষ্টা করেছিলাম, কিন্তু সরকারের সর্বোচ্চ উপরতলা থেকে বাধা ছিল একটা বিশেষ পূজাকে সন্তুষ্ট করবার জন্য কল্যাণীতে। তো বহু বাধা পেরিয়ে 2025 সালেও সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পূজা কমিটি পৌঁছাতে পারেনি। ব্যক্তিগতভাবে আমিও ভীষণভাবে মর্মাহত ছিলাম। লক্ষ লক্ষ মানুষের সমাগম এই এলাকায় শুধু নয়, লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িত ছিল এই পূজাকে কেন্দ্র করে। তারপরেও সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে ওঠে আমরা সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে, ব্যক্তিগতভাবে আমি এবং কামালপুর অঞ্চলের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, কামালপুর গ্রামের অধিবাসীবৃন্দ, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এগিয়ে এসেছি আজকের এই ঐতিহাসিক দুর্গা পূজার অনুষ্ঠানে। আমি 2025 সালে আমরা দেখেছি দিদির অনুপ্রেরণায় পুজো হয়েছিল, কি বলবেন? যা আবার তাই হয়, বাংলায় তো সবই অনুপ্রেরণা। এখন দিদির ছবি টাঙিয়েছিল কোন পুজো কমিটি কোনো পূজা কমিটি বা কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এই যে আমার ছবিটা টাঙানো আছে, এটা আমি নিজ মন থেকে মেনে নিতে পারি না। আমি জানি না ফ্লেক্সটা ছবি থাকবে কেন। মা দুর্গা আমাদের সকলের দেবী দুর্গা, এখানে কোনো ব্যক্তি বিশেষ, কোনো জনপ্রতিনিধির ছবি না থাকাটাই সব থেকে শ্রেয়। আমরা সকলে মিলে আনন্দ উৎসব করব এবং এই কামালপুরের এই পূজাকে আমরা হেরিটেজ পূজা করার একটা পরিকল্পনায় পূজা কমিটি বিশেষ করে সবাইয়ের নেতৃত্বে যেভাবে 24 সালে অগ্রণী ভূমিকা নিয়েছিল, পরবর্তীতে আমাদের এখানকার সকলে, এখানে পার্টির কোনো পূজা না, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে সকলের জনপ্রতিনিধি, আমাকে যেখানে যে অনুষ্ঠানে ডাকা হবে একজন জনপ্রতিনিধি হিসাবে তার ডাকে আমি সাড়া দেব। একটা বিশেষ দল থেকে যেটা হয়, কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরে সেই এলাকার আমজনতার সকলের জনপ্রতিনিধি। স্বাভাবিক এখানকার পূজা কমিটির আহ্বানে আজকে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমি একটু অন্য মাত্রা দেবো। এবার পূজাটা যাতে আরও ভালো করে করা হয় তার জন্য, যেতে এই অঞ্চলে আমার বাড়ি, আমারও একটা আবেগ জড়িয়ে আছে যে আমার বিধানসভার, আমার নিজের অঞ্চলের এই পুণ্যভূমিতে যাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এবং আমি আস্তে আস্তে আলোচনা করেছিলাম যে পরবর্তীতে আমি একদিন আসবো পূজা কমিটির সঙ্গে, আমাদের প্রদীপেরা আছে, সেগুলো আছে, আরও একাধিক আমাদের যারা কমিটির যারা এখানে যুক্ত তাদের সঙ্গে আলাদাভাবে আমি বৈঠক করবো, যাতে এটাকে আরও ভালোভাবে প্রচারের আলো এবং আরও কস্টলিভাবে করে মানুষের মনোরঞ্জন করা যায়। পরবর্তীতে আর কোনো বাধা আসবে না? পরবর্তীতে আর কোনো বাধা আসবে না? এবার আর কোনো বাধা আসবে না, তাই তো? এবার আরেকটা কথা বলি, এই বছর যেহেতু আমরা পুজো কমিটি টোটালি আমরা বিধায়ক কাকাকে সামনে রেখে সংকল্পের মাধ্যমে টোটাল আমাদের গ্রামবাসী, টোটাল ক্লাব সবাই চিন্তা করেছে কাকার মাধ্যমে সংকল্প করে এই বছর আমরা পুজোটা নিয়েছি। এই পুজো আমাদের বিধায়কের নেতৃত্বে পুজো, এটা হচ্ছে সবাইকে আমি বলে দিতে চাইছি, এটা তোমাদের মাধ্যমে বলে দিতে চাইছি। এবছর টোটাল পুজোটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব বিধায়কের নেতৃত্বে পুজোটা হচ্ছে, এটা আমাদের ক্লাব থেকে সম্পূর্ণরূপে এই সমর্থন করেই
একটা কোশ্চেন একটু করবো। আজকে আপনি যেইখানে দাঁড়িয়ে খুঁটি পুজোটা করলেন 2024-এ, কিন্তু ওখানে এসেই গ্রামের যারা মহিলা মা বোন তাদের সাথে কিন্তু এই পুজো হওয়ার জন্য আলোচনা করেছিলেন, কিন্তু তারপরেও পুজো হয়নি। আজকে আপনার সামনে দাঁড়িয়েই বা আপনার উপস্থিতিতে খুঁটি পুজো হলো, অনুভূতি কি? ভীষণ ভালো অনুভূতি, এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। এই গ্রামের আমাদের মাতৃশক্তি মাতৃমণ্ডলী, ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে আবাল বৃদ্ধ পণ্ডিতা সকলের মনে আজকে খুশি, এবং সে খুশিটাকে ধরে রাখতে হবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আমি চাইব এই সরকারে আরও উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে পূজার উদ্ঘাটন করার, এবং এখানকার ডিএসপি বর্ডার এখানে আছেন, আরও বড় বড় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসবে। আইন শৃঙ্খলা যানজটের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয়, পূজা কমিটিকে সঙ্গে নিয়ে এখানকার মানুষকে এবং বহিরাগত যারা পূজা দর্শনার্থী যারা আসবে তাদের পূজা দেখবার জন্য, প্রতিমা দেখবার জন্য সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা থাকবে। আমি আমার সর্বোচ্চটুকু এই পূজাকে সর্বাঙ্গীনভাবে পৌঁছে দেওয়ার জন্য আমার তরফ থেকে যা যা করার আমি করি। আর দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তারা কি আসতে পারে কামালপুরে? এই সমস্ত দর্শনার্থীদের কাছে আমার বিনম্র আবেদন যে আসুন আপনারা, এবার আমরা সবাই থাকি, সকলে মিলে, কোনো বিশেষ দলের পুজো এটা না, আমরা সকলে মিলে পূজা কমিটির আহ্বানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমি সমস্ত দর্শনার্থীদের কাছে আহ্বান করব যে আমি নিজে থাকবো, তত্ত্বাবধান করবো, সেই সঙ্গে সঙ্গে আপনারা এগিয়ে আসুন। এবারকার থিমটা হবে, আমরা সোশ্যাল মিডিয়া উদ্বোধনের কাজ, বড় বড় চ্যানেলও আমরা এটাকে দিয়ে দেবো। দর্শনার্থীদের আসার জন্য তো আমরা এখন জয় মা দুর্গা, জয় জয় শ্রীরাম, জয় মা দুর্গা। এসেছি যখন মাটির মানুষ পুজো করতে দেয়নি, আমরা তার বিরোধিতা করেছি। আমার এলাকার পঞ্চায়েতের এই এলাকার কামালপুর, কৃষ্ণনগর, যেখানে যারা আছে আমাদের দাদা জজম্যান, সবার কাছে একটু ভালো করে জিজ্ঞেস করে দেখেন। আমরা তার বিরোধিতা করেছি যে না, পূজা হবে। পূজা একার নয়, পূজা কোনো দলীয় নয়, পূজা কোনো মাথার সিঁদুর নয় যে আমি নিজে লাগালাম নিজে লাগাবো। এটা জনগণের শক্তি, জনগণের জয়। এইটাই 2026-এ এইবার দেখিয়ে দিল বিজেপি সরকার যে দেখো পূজা কিভাবে হয়। তোমরা আমাদের নাক কাটতে গেলে কি হবে? তোমাদের নাক কান দুটোটাই কাটা গেল। আর আমি মানুষ এইখানে যারা যারা আছে সবাই আমাকে চিনে জানে। আমি সবার মঙ্গল কামনা করব। আর 2031-এ যেন আবার আসতে পারে আমাদের মাঝে, আমরা সেই গুণগান গাবো। রানাঘাট দক্ষিণ জেলা সম্পাদক মাননীয় অশোক বিশ্বাস মহাশয়কে সম্বর্ধনা জানাবেন। সমস্ত কিছুই আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। আপনারা জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।